ভারতের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কে টানাপোড়েনটা এতটাই বৃদ্ধি পেয়েছে তার ফলে বেশ কিছু জায়গায় হঠাৎ করে তোড়জোড় শুরু হয়েছে। অনুপ্রবেশ এবং শরণার্থী এই দুটো ইস্যুকে নিয়ে ভারতীয় জনতা পার্টি একটা আন্দোলন তৈরি করেছিল। ভারতের সাথে সম্পর্ক যেহেতু টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, কূটনৈতিক স্তরে তো বটেই, রাজনৈতিক স্তরেও তার প্রভাব পড়েছে এবং এই মুহূর্তে ভারতবর্ষ জুড়ে অনুপ্রবেশকারী যারা রয়েছে সেই চিহ্নিতকরণের কাজটা অত্যন্ত দ্রুত চলছে। এইভাবে সীমান্ত জুড়ে একটা বড় রকমের জনসংখ্যার পরিবর্তন হয়েছে, যেটাকে ইংরেজিতে বলে ডেমোগ্রাফিক কম্পোজিশন, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে তারা ঢুকে পড়েন এবং উভয় প্রান্তেই দালাল থাকেন। বাংলাদেশ প্রান্তে দালাল থাকেন এবং এই প্রান্তেও দালাল থাকেন। লোভী, অসভ্য, ইতর, বর্বর এই যে সমস্ত দালাল গোষ্ঠী, তারা ভারতবর্ষের এই যে একটা জনসংখ্যার বিস্ফোরণে একটা ভয়ঙ্কর রকমের পরিস্থিতি তৈরি হতে পারে সে সম্পর্কে তাদের কোনো অনুমান নেই। এই সম্পর্কে বিস্তৃত তথ্য আমাদের কাছে রয়েছে। রাতের অন্ধকারে হচ্ছে এবং যেখানে 7টা সাড়ে 7টার পর যেহেতু কারফিউ লাগিয়ে দেওয়া হয় এবং তারপর এই কাজগুলো করছে দুষ্কৃতীরা। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টা তো ভাবা উচিত, তাদের দেশে কিভাবে উন্নয়নটা হবে, যে মানুষগুলো উন্নয়ন থেকে একেবারে বঞ্চিত তারা কেন ভারতবর্ষে এসে কাজ করতে আসছে। ধর্মাশ্রয়ী রাজনীতির কারণে বাংলাদেশ সেই ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং আগামী দিনেও ব্যর্থ হবে, এটা নিশ্চিত করে বলা যায়। এই ধ্বংস থেকে উদ্ধার করবে কে? কোন রাজনৈতিক শক্তি আছে? ধর্মাশ্রয়ী রাজনীতি বাংলাদেশকে বাঁচাতে পারবে? 5ই আগস্টে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে অনেকগুলো বিপর্যয় সামনে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় দীর্ঘকালীন কোনো সরকার যদি চলে যায়, নির্বাচনের মাধ্যমেই চলে যাক বা কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমেই চলে যাক, তারপরে একটা বড় তার প্রতিক্রিয়া তৈরি হয়। যেহেতু আওয়ামী লীগ একটি বড় বটগাছের মতো, সেটিকে ভূপাতিত করলে স্বাভাবিক এখানে অনেকেই চাপা পড়বেন এবং অনেকটা তাই হয়েছে। এবং তারপরে ভারতের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কে টানাপোড়েনটা এতটাই বৃদ্ধি পেয়েছে তার ফলে বেশ কিছু জায়গায় হঠাৎ করে তোড়জোড় শুরু হয়েছে। এই ক্ষেত্রে বিশেষভাবে যেটা বলতে চাই হচ্ছে সীমান্তবর্তী জায়গাগুলো। ভারতের সাথে বাংলাদেশের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। সেই সীমান্তের সিংহভাগ পশ্চিমবঙ্গে রয়েছে, এছাড়া ত্রিপুরা, মেঘালয়, আসাম। 7 সিস্টার্সের মধ্যে মূলত এই 4টি রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ ব্যতি রেখে, যেখানে বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করা হয়। এবং গোটা ভারতবর্ষে যদি আমরা দেখি, ভারতের রাজনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত ছিল 80-র দশকের মধ্যভাগ থেকেই অনুপ্রবেশ এবং শরণার্থী এই দুটো ইস্যুকে নিয়ে ভারতীয় জনতা পার্টি একটা আন্দোলন তৈরি করেছিল। আন্দোলনটা তৈরি হয়েছিল মূলত মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা থেকে এবং তৎকালীন বিজেপির সভাপতি এবং বাজপেয়ী সরকারের সময় মন্ত্রী তপন সিকদার তিনি এই বিষয়টিকে, আন্দোলনটাকে একটা মাত্রা দিয়েছিলেন এবং তার সাথে 3 বিঘা করিডর, ছিটমহল এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই একটা বড়সড় আন্দোলন তৈরি হয়েছিল। ধীরে ধীরে এই আন্দোলনের ব্যাপ্তি হতে হতে আজকের ভারতবর্ষের রাজনীতির ন্যারেটিভে, বিশেষ করে পূর্ব প্রান্তে, উত্তর পূর্ব ভারতে এই ন্যারেটিভটা অত্যন্ত বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে। সেটি হচ্ছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ বলতে এই ক্ষেত্রে মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকেই মিন করা হচ্ছে। তার কারণ
হিন্দু শরণার্থী এই কথাটি প্রচলিত। কেন তাদের শরণার্থী বলা হচ্ছে তার কারণ বাংলাদেশ বা পাকিস্তান সেখানে হিন্দু জনসংখ্যা অত্যাধিক পরিমাণে হ্রাস পাওয়ার কারণে এবং সেখানে তাদের উপর এতটা নিপীড়ন হয়েছে যে কারণে তারা দেশত্যাগী হতে বাধ্য হয়েছেন। এরকম ঘটনা চলতেই থেকেছে এবং এই ঘটনার একটা আশঙ্কা আগেও ছিল, যে কারণে পাকিস্তান হবার পর নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকাত আলীর একটা চুক্তি হয়, নেহেরু লিয়াকাত চুক্তি নামে যা বিখ্যাত। সেই চুক্তিতে বলা হয়েছিল উভয় দেশই সেই দেশের সংখ্যালঘুদের দেখভাল যথেষ্টভাবে করবে যাতে কোনো মানবাধিকারের লঙ্ঘন না হয়, এবং তারপরে কেউ যদি আসতে চায় যেতে চায় সেটা একটা প্রপার চ্যানেলে হবে। ঠিক তেমনভাবে বাংলাদেশ যখন তৈরি হয়েছিল তখন বাংলাদেশেও ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয় যা ইন্দিরা মুজিব চুক্তি নামে খ্যাত। সেখানেও ঠিক একই জিনিস বলা ছিল, কিন্তু এই চুক্তি মানল না, পাকিস্তান তো মানেইনি। সেখানে উপর্যুপরিভাবে যে সংখ্যা যেভাবে ড্রপ করেছে, 1% এখন হিন্দু জনসংখ্যা নেই, এবং বাংলাদেশেও জনসংখ্যা 18% ছিল, হিন্দু জনসংখ্যা ছিল 1971-এ, এখন সেটা 7.78% এসে গিয়ে দাঁড়িয়েছে, ক্রমশ ড্রপ করছে। এর কারণই হচ্ছে অত্যাচার, অবিচার, নিপীড়ন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই কারণে তারা বাধ্য হচ্ছেন অনেকেই ভারতবর্ষে চলে আসতে। এরপর ভারত সরকার যখন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রয়োগ করল, সিএএ, যা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে বিরাট বিবাদ বিসম্বাদ হয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির লোকসভা রাজ্যসভায় যে সংখ্যাগরিষ্ঠতা আছে সেই সংখ্যাগরিষ্ঠতার জেরে সিএকে পাশ করিয়ে নেওয়া হয়েছে, যে কারণে এখন হিন্দু শরণার্থী এই কথাটা প্রাতিষ্ঠানিক বা আইনত একটা ভিত্তি পেয়েছে। তাহলে বাদবাকি কে থাকলো? মুসলমান জনসমুদায়, যেহেতু তাদের একটি দেশ আছে, একদিকে পাকিস্তান, ওইদিকে এইদিকে বাংলাদেশ, এবং দুটো দেশই মূলত হচ্ছে ইসলামিক দেশ, ইসলামিক রীতিনীতি ফলো করে। পাকিস্তান একটু বেশি করে বাংলাদেশের ক্ষেত্রে, তবু আপাতভাবে একটা ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখা হয়েছে, সেটি মূলত আওয়ামী লীগের কারণে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাদবাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা ইসলাম পন্থাকে গভীরভাবে ফলো করেন, এবং বিশ্বে যাতে একটু কলকে পাওয়া যায় সেই জন্যে তারা এই সাম্য, মৈত্রী এই কথাগুলো বলেন, কোনো বৈষম্য থাকবে না। ইদানিংকালে এই কথাগুলো খুব বৃদ্ধি পেয়েছে, কিন্তু হলে কি হবে? ভারতের সাথে সম্পর্ক যেহেতু টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, কূটনৈতিক স্তরে তো বটেই, রাজনৈতিক স্তরেও তার প্রভাব পড়েছে, এবং এই মুহূর্তে ভারতবর্ষ জুড়ে অনুপ্রবেশকারী যারা রয়েছে সেই চিহ্নিতকরণের কাজটা অত্যন্ত দ্রুত চলছে, এবং এই চিহ্নিতকরণের কাজটাকে করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা আছে যেই জায়গাগুলোতে এরকম জাল আধার কার্ড, জাল রেশন কার্ড, মায় জাল ভোটার কার্ড, এই সমস্ত করে তারা এই দেশের নাগরিক বলে প্রমাণ করছেন, এবং তারা কোনোভাবে অনুপ্রবেশকারী নয় এই কথাটাই বলতে চাইছেন। কিভাবে এটা সম্ভব হয়? এই কিছুদিন আগে কলকাতার কালীঘাটে একজন ধরা পড়েছিল, এবং তারপর তার সমস্ত কিছু সার্চ করে দেখা গেল যে বসিরহাটের নেজাট বলে একটি জায়গা আছে, এটি সুন্দরবন লাগোয়া, সেই নেজাটে একজন এক মুসলিম তাকে বাবা বলে সম্বোধন করে, তার নাম, বাড়ির ঠিকানা তাকে বাবা বলে দেখিয়ে একজন সেখানে ভোটার কার্ড, আধার কার্ড করেছেন, রেশন কার্ডও করেছেন, রেশন তুলছেন, সব সুযোগ সুবিধা নিচ্ছেন। আদপে যখন এটাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ছানবিন করা হলো তখন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আসছেন। গ্রেপ্তার হয়েছেন দুজনই, কেননা যিনি আশ্রয় দিয়েছেন এবং বাবা নাম বা বাবা যে বিষয়ে এটা রয়েছে মানুষের কাছে, না বায়োলজিক্যাল ফাদার না সে কোনো কিছু, কিন্তু যেহেতু একটা ইসলামিক আইডেন্টিটির জোরে সে হয়ে গেল ছেলে। এইভাবে সীমান্ত জুড়ে একটা বড় রকমের জনসংখ্যার পরিবর্তন হয়েছে, যেটাকে ইংরেজিতে বলে ডেমোগ্রাফিক কম্পোজিশন, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং যা কিন্তু ভারতবর্ষে হিন্দুত্বের হাওয়াকে ক্রমশ প্রবল থেকে প্রবলতর করে তুলছে।
এরকম একটা পরিস্থিতি গোটা শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তর পূর্ব ভারতে নয়, কেননা এই তাদেরকে নিয়ে এসে বিভিন্ন পয়েন্ট উত্তর পূর্ব ভারত বা পশ্চিমবঙ্গে বিভিন্ন পয়েন্টে নিয়ে এসে তাদের পুশ ইন করে দেওয়া হচ্ছে সরাসরিভাবে। তবে অনেক ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে। নিয়মের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে দিল্লি বা গুজরাট বা বিভিন্ন জায়গা থেকে অনেক এরকম শিশুকে পাওয়া গেছে যাদের মা বাবা কোথায় আছে বোঝা যাচ্ছে না, ডেজার্ট করেছে, এবং বিভিন্ন যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে নিয়ে এসে প্রায় সংখ্যায় 700-র মতো তাদেরকে বেনাপোল এবং পেট্রাপোল যে বর্ডারটা রয়েছে যশোর এবং উত্তর 24 পরগনা সীমান্তে, সেখানে তাদেরকে হ্যান্ডওভার করা হয়েছে প্রসেস মেনে, যেহেতু তারা শিশু এবং কিশোর। এরকম ভারতবর্ষে বিভিন্ন সময় অনুপ্রবেশ ঘটেছে এবং এই অনুপ্রবেশ প্রশ্নে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয়েছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফির উপর একটা বড় চাপ পড়েছে। সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, যা কখনো কখনো বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এই সত্যটাকে গোপন করে অর্ধেক সত্য তারা বলছে। অর্ধেক সত্য বলতে এটাই তারা বলতে চাইছে যে ভারতবর্ষে বেছে বেছে মুসলিমদের উপর এই ধরনের অত্যাচার নামানো হচ্ছে, তারা আদপে ভারতীয় নাগরিক কিন্তু তাদের জোর করে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের একটা চালাকির আশ্রয় তারা নিচ্ছেন, এটা খুব স্বাভাবিক। বিভিন্নভাবে তারা ঢুকে পড়েন এবং উভয় প্রান্তেই দালাল থাকেন। বাংলাদেশ প্রান্তে দালাল থাকেন এবং এই প্রান্তেও দালাল থাকেন। তাদের কাজ হচ্ছে মূলত বাংলাদেশ থেকে নিয়ে এখানে ঢুকিয়ে দেওয়া, তারপর বিভিন্ন রুট বেঁধে দেখা যাচ্ছে একটা বড় অংশ গুজরাট, উত্তরপ্রদেশ বা পাঞ্জাব, মহারাষ্ট্র এবং অনেক উন্নত যে সমস্ত শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে গিয়ে তারা জনগণের ভিড়ে মিশে যাচ্ছেন এবং তার আগে আধার কার্ড, এই রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই অ্যাকশানটা চলছে। এই যে অ্যাকশানটাকে তারা নামাচ্ছেন, এখানে উভয় পক্ষ রয়েছে, তারা এক ধরনের কংক্রিট দালাল গোষ্ঠী এবং সিন্ডিকেটের মাধ্যমে এই অপারেশনটা খুব স্মুথভাবে চলছে। লোভী, অসভ্য, ইতর, বর্বর এই যে সমস্ত দালাল গোষ্ঠী, তারা ভারতবর্ষের এই যে একটা জনসংখ্যার বিস্ফোরণে একটা ভয়ঙ্কর রকমের পরিস্থিতি তৈরি হতে পারে সে সম্পর্কে তাদের কোনো অনুমান নেই। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে বলেছেন অনুপ্রবেশ বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে একই কথা তিনি বলে যাচ্ছেন, অনুপ্রবেশ বন্ধ করতে হবে। কিন্তু বিএসএফ এই ক্ষেত্রে কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে তা আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছি। আজও এই পরিস্থিতি, বাংলাদেশে এই উত্তাল পরিস্থিতি এবং পণ্য বাণিজ্য যেহেতু ঢুকতে পারছে না স্থলবন্দর দিয়ে, তাই আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে বেশ কিছু দালাল গোষ্ঠী। তারা কিন্তু বিভিন্নভাবে সুটকেস হোক বা নানা কিছু হোক তারা পাচার করার চেষ্টায় রয়েছেন। এই সম্পর্কে বিস্তৃত তথ্য আমাদের কাছে রয়েছে। রাতের অন্ধকারে হচ্ছে এবং যেখানে 7টা, 7:30টার পর যেহেতু কারফিউ লাগিয়ে দেওয়া হয় এবং তারপর এই কাজগুলো করছে দুষ্কৃতীরা, দুই প্রান্তে দুষ্কৃতীরা রয়েছে। আবারও বলছি যে এই বিষয়টা কিন্তু বিএসএফ সতর্কতার সঙ্গে এবং অত্যন্ত দৃঢ়ভাবে মোকাবিলা করুক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি এই কারণেই, যেহেতু সীমান্ত পাহারা যারা দেন সে বিএসএফ, আধা সামরিক বাহিনী, যা সরাসরিভাবে স্বরাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণাধীন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে কিছু অংশে যেহেতু জমি পাওয়া যাচ্ছে না, এই কথাটা বারবার করেই আসছে, সেই কারণে এই ধরনের অনুপ্রবেশ হচ্ছে। মেঘালয়ের বিভিন্ন প্রান্ত অরক্ষিত থাকে, ত্রিপুরারও বিভিন্ন জায়গা অরক্ষিত রয়েছে, পাহাড়ি জঙ্গল এইসব কারণে অরক্ষিত। কিন্তু তাহলে অরক্ষিত জায়গায় যেখানে ফেন্সিং দেওয়া যাবে না সেখানে কি কিছু করা যাবে না? সেখানে কি অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করা যাবে না? ড্রোন থেকে শুরু করে লেজার প্রযুক্তি, সেগুলোকে কি ব্যবহার করা যাবে না? বা এই বিষয়টাকে নিয়ে সরকারের কাছে, এই যে সামনে বর্ষাকালীন অধিবেশন আসছে, তারপর শীতকালীন অধিবেশন আসবে, সেখানকার জনসাধারণকে নিয়ে আলাদা কোনো একটা বাহিনী, গ্রাম রক্ষী বাহিনীর মতো কি তৈরি করা যায় না, যারা খুব সহজে চিহ্নিতকরণ করতে পারবে? তাতে বিএসএফের কাজেরও তো সুবিধা হবে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে পশ্চিমবঙ্গ তোলপাড় চলছে। বাংলাদেশে এটা অতীতে বিভিন্ন সময় হয়েছে
এই অর্থনৈতিক পরিবর্তনটা যদি আসতো তাহলে এমন একটা সময় এসেছিল শেখ হাসিনার সময় যখন বাংলাদেশে টাকার দামও বাড়ছিল, উন্নয়ন এমনভাবে হচ্ছিল যে সেখান থেকে কিন্তু এক্সোডাস হওয়া, অর্থাৎ সীমানা পেরিয়ে ভারতবর্ষে ঢুকে যাওয়ার প্রবণতাটা ধীরে ধীরে কমছিল। এখন আবারও যেই কি সেই, কিন্তু পরিস্থিতি যেহেতু এখন একেবারে খুব টাইট, বিএসএফ অত্যন্ত সতর্ক, তাই সেইভাবে হয়তো অনেকে আসতে পারছেন না, অনেকে ধরা পড়ছে, তাদেরকে পুশ ব্যাক করে দেওয়া হচ্ছে। স্বাভাবিক নিয়মে করা হবে, কেন এটা ভারত সরকার ইতিমধ্যেই দিয়েছে, অপারেশন সিন্দুর চলছে এবং এই ক্ষেত্রে কোনো রকমের আগামী দিনে কোনো জঙ্গি অ্যাক্টিভিজম যদি হয় বা ভারতবর্ষে যদি জঙ্গি কোনো আক্রমণ ঘটে তাহলে এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে দেখানো হবে। বিষয়টা অত্যন্ত সিরিয়াস। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টা তো ভাবা উচিত, তাদের দেশে কিভাবে উন্নয়নটা হবে, যে মানুষগুলো উন্নয়ন থেকে একেবারে বঞ্চিত তারা কেন ভারতবর্ষে এসে কাজ করতে আসছে, কেন তাদের এই আসছে, সেটা তো অত্যন্ত বলা উচিত। কিছুদিন আগে আমরা দেখেছিলাম জুলাই মাসের আগে থেকে আসিফ নজরুল একটা হাওয়া প্রবলভাবে তুলেছিলেন। তিনি বলেছিলেন নাকি 5 লক্ষ, কখনো বলছেন 25 লক্ষ ভারতীয়রা নাকি বাংলাদেশে গিয়ে কাজ করছেন। অথচ তাদেরকে কি দেখা গেল যখন 5ই আগস্টের পর পতন ঘটল যে এই ভারতীয়রা ওখানে গিয়ে কাজ করছিলেন? হয়তো কিছু এনজিওর কর্তা ব্যক্তি হয়েছেন কেউ কেউ বা বিভিন্ন হয়েছে, কিন্তু সেই সংখ্যাটা 5 লক্ষ হবে বা 25 লক্ষ হবে কে জানে। এটা যিনি বলেছিলেন তিনি তো এখন চুপ মেরে গেছেন, তাকে খুব একটা বিশেষ দেখা যাচ্ছে না, বড় একজন খেলোয়াড়, স্কিমার, কিন্তু তিনি এই হাওয়াটা তুলেছিলেন। কোথাও কি এটা চাপা দেওয়ার জন্যে, নাকি এই হাওয়াটা তোলার জন্যে রিয়াকশান হিসাবে যে প্রকৃত সত্যটা বেরিয়ে আসছে ক্রমশ, যে বিভিন্ন অবস্থার মধ্যে গিয়ে পড়েছেন? ভাবতে পারেন যে শিশুদের নিয়ে এসেছে তাদের বাবা মারা, তারা তাদেরকে রেখে দিয়ে ডেজার্ট করছে, এতটাই পরিস্থিতি, তাদেরকে উদ্ধার করে আবার ফেরত পাঠাতে হচ্ছে তাদের বাড়িতে। তারা তাহলে কোথায়? এইভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা কিন্তু লুকিয়ে রয়েছেন এবং স্বাভাবিকভাবে জনজীবন, রুটি রুজির উপর একটা চাপ পড়ে। অনেকে এই কথাটা বলতে চান কিন্তু পেরে ওঠেন না, অনেকে এই বিষয়গুলোকে নিয়ে নিশ্চুপ থাকেন। এটা অত্যন্ত একটি সেন্সিটিভ বিষয়। রাষ্ট্রসংঘ এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল, তার কারণ বাংলাদেশের উপরও একটা প্রভূত চাপ রয়েছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। কিন্তু এই সমস্যাটাকে সমাধান করার জন্যে যে রাজনৈতিক সদিচ্ছা বা যে ধরনের রাজনৈতিক বোধ থাকা দরকার, ধর্মাশ্রয়ী রাজনীতির কারণে বাংলাদেশ সেই ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং আগামী দিনেও ব্যর্থ হবে, এটা নিশ্চিত করে বলা যায়। কেন এই কথাটা বলছি তারও একটা ছোট্ট ব্যাখ্যা এই ক্ষেত্রে রয়েছে। রোহিঙ্গা সমস্যা হোক বা যে কিছু সমস্যা হোক, বাংলাদেশকে আত্মনির্ভরতার ক্ষেত্রে একটা মধ্যমপন্থী পথ অবলম্বন করে মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে শেখ হাসিনা তা সৌকর্য দেখিয়েছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয়তো তার গণতান্ত্রিক বিস্তার বা গণতান্ত্রিক মূল্যবোধের বিস্তারের ক্ষেত্রে সেরকম সক্রিয়তা তিনি দেখাতে পারেননি, যে কারণে তার বিরুদ্ধে অনেক ক্ষোভ তৈরি হয়েছে। বা আওয়ামী লীগের সাধারণ কর্মী নেতাদের রাজনৈতিক জ্ঞান, মেধা বা প্রজ্ঞা সেই স্তরের নয়। বিএনপিও সেরকম জোরালোভাবে প্রতিপক্ষ হিসাবে সামনে আসতে পারেননি, যে কারণে হয়তো আওয়ামী লীগের পথটা অনেকটা প্রশস্ত হয়ে গেছে। আর এই সমস্ত মিলিয়ে 5ই আগস্টের ঘটনা এবং ঘটনা পরবর্তী অধ্যায়গুলো রচিত হচ্ছে। কেউ কেউ বলছেন ইউনূস সাহেব এবং এনসিপি তারা নির্বাচন বাংলাদেশে করাতে চাইছে না। নির্বাচন করালে এনসিপির বিশ্বাসযোগ্যতা তৈরি হওয়াটা এত তাড়াতাড়ি সম্ভব নয়। তারা নিতান্তই নাবালক এবং রাজনৈতিক ক্ষেত্রে তাদের পরিপক্কতার অভাব এই ক্ষেত্রে অন্তরায় হচ্ছে। হয়তো মুখ ফুটে বলতে পারছেন না। ডক্টর ইউনূস হয়তো চাইছেন 5 বছর না হোক, অন্তত 3 বছর যাতে ক্ষমতাটাকে তিনি ধরে রাখতে পারেন, তাতে একটা সুবিধা হবে। জাতীয় নাগরিক পার্টির যারা রয়েছে এই 3 বছরে তারা বিভিন্ন প্রশাসনিক বা বিভিন্ন কাজে তারা অনেকটা পাকাপোক্ত হয়ে উঠবেন। বিভিন্ন জায়গা থেকে তারা তোলাবাজি বা লুটপাট যেগুলো করছেন সেই টাকাগুলো নির্বাচনের সময় কিছুটা খরচ করতে পারবেন, কারণ নির্বাচন করতে গেলে তো টাকা লাগে। আওয়ামী লীগ জানে কিভাবে নির্বাচন করতে হবে, বিএনপিও ওয়াকিবহাল।
তাই বিএনপি এবং অন্যান্য দলগুলো চাইছে দ্রুত নির্বাচন হলে তাদের সুবিধা। তার কারণ আওয়ামী লীগ প্রস্তুতি তাদের এই মুহূর্তে নেই। ছত্রভঙ্গ অবস্থায় নিঃসন্দেহে একটা সিরিয়াস নির্বাচন করা অত্যন্ত জটিল বিষয়। সে কারণে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে এত কথা বলছেন, তাকে সুদখোর এই নানা রকম সম্বোধন করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু নির্বাচনের দাবি তারা করছেন না। বিলক্ষণ আওয়ামী লীগ এটা জানে নির্বাচন করলে তারা প্রার্থী দিতে পারবেন না, এবং সেই জায়গা থেকে একটা মুক্ত ভাব এখন রয়েছে। তার কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বলতে পারবে আওয়ামী লীগ যে আমি নিষিদ্ধ হয়ে গেছে, আমি নির্বাচনে দাঁড়াবো কী করে। ফলে অনেকটাই পথ এখন ক্লিয়ার হচ্ছে বিএনপির কাছে। আর বিএনপি যে যতটা এগোবে পিছু পিছু ধাওয়া করতে থাকবে তাকে জামাত ইসলামের নিবন্ধন রেজিস্ট্রি হয়েছে। হয়তো তাদের ওই দাড়িপাল্লা যে চিহ্নটা পরিবর্তন তারা করবে সেরকম ইঙ্গিত পাওয়া গেছে। এবং বিএনপির পর জামাত তারা একজন হুজুরকেতে তারা ইতিমধ্যে প্রার্থী হিসেবে ঘোষণাও করে দিয়েছে কুষ্টিয়ার ৩ নম্বর আসন থেকে। আগামী দিনে এরকম বিভিন্ন মাপের হুজুর আছে, বিভিন্ন, কেউ মধ্যমপন্থী, কেউ উগ্র দক্ষিণপন্থী, কেউ একটু বাম মেশানো, নানা ধরনের হুজুরদেরকে তারা বিভিন্ন কেন্দ্রে নির্বাচনে দাঁড় করাবে, এরকম একটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ বিএনপি, জামাত এবং তালে গোলে এনসিপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা তো নিশ্চিত, এবং 3 জনের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু সেই নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য ডিসেম্বর না জুন নাকি আরও পেছনে, এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। বিষয়টা এখন এমনইভাবে একটা ঘোলা জলের মধ্যে রয়েছে যে চাইছে নির্বাচনে হাওয়াটা ঘোলা জল তৈরি করে তাতে ছিপ ফেলে মাছ ধরতে চাইবে বিএনপি, জামাত। কিন্তু নির্বাচন এনসিপি চায় না, তারা ঘোষিতভাবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, এবং যতদিন নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ কিন্তু নির্বাচন তারা কোনোভাবে চায়নি। এই যে সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের জনজীবনের মান কমতে থাকবে, এবং তার থেকে বড় হচ্ছে মানব সম্পদ বিভিন্ন জায়গায় পাচারের এবং তার সূচক নামবে। বাংলাদেশের রাজনীতিবিদরা এই বিষয়টা নিয়ে ভাববেন না, এই বিষয়টা নিয়ে তারা বলবেন না। বাংলাদেশের যারা আগুন খেকো যে সমস্ত সম্পাদক আছেন, মাহমুদুর রহমান, কই তাদের লেখা বা বক্তব্য এই বিষয়গুলো আসে না কেন? আসে শুধু এক পেশে কথা যে ভারতে এরকম ভারতীয়দের বাংলাদেশে এরকম জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই সত্য অস্বীকার করেন কেন যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে ধনী দরিদ্রের এত তারতম্য, এত দুর্নীতি, যে মানুষগুলো বিভিন্ন ক্ষেত্রে তারা সীমান্ত পেরিয়ে চলে আসছে। আমেরিকায় যেরকম হচ্ছে, মেক্সিকানদের যেরকম করছে, অনেকটা সেরকমই। কিন্তু ভারতীয় রাজনীতিতে এটা তো একটা বড় রকমের হাওয়া তৈরি করছে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা একটা রীতিমতো কিন্তু দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং হিন্দুত্বের একটা জোরালো হাওয়া তৈরি করছে। কি অপেক্ষা করছেন তো সেই জন্যেই যে এরপর বলবেন আগ্রাসী ভারত বলবেন, আর ভারত থেকে জিনিস নেবেন, নিয়ে যাবেন। এত তো ভারত বয়কটের কথা বললেন, যে মানুষগুলো চলে গেছে তাদের দিয়ে তো উৎপাদন শুরু করতে পারতেন আপনারা। এই সমস্ত দিকে না, বাংলাদেশ নিজস্ব একটা উৎপাদনশীল দেশ হিসাবে সারা পৃথিবীতে মানব সম্পদের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য জায়গায় যাওয়ার জন্যে যেটুকুনি পদক্ষেপ তারা নিচ্ছিল তার থেকে ঠিক ডবল তারা পিছিয়ে পড়ল এই পরিস্থিতিতে, এবং এই পরিস্থিতি বাংলাদেশকে এক ধ্বংসের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। এই ধ্বংস থেকে উদ্ধার করবে কে? কোন রাজনৈতিক শক্তি আছে? ধর্মাশ্রয়ী রাজনীতি বাংলাদেশকে বাঁচাতে পারবে? একেবারেই না। তাই অ্যাকশন রিয়াকশনসে আজকের এই সত্যটা তুলে ধরব, এবং সীমান্তবর্তী জায়গাগুলোতে ঠিক কী পরিস্থিতি হতে চলেছে বা হচ্ছে তা নিয়ে বিভিন্ন সময় আপনাদের আগেও দিয়েছি। মাঝখানে কিছুদিন অন্য বিষয়গুলো আসাতে বন্ধ ছিল, কিন্তু এই বিষয় থেমে থাকবে না। যখনই পাবো তার কিছু প্রমাণ দিয়ে আপনাদের কাছে এটা তুলে ধরতে চাইব, এই কারণেই যে এই ঘটনাগুলোই দেখিয়ে দিচ্ছে যে কি পরিস্থিতির মধ্যে ছিল বাংলাদেশ, আর কি পরিস্থিতির মধ্যে আগামী দিনে গিয়ে সে পড়তে চলেছে। আজকের মতো অ্যাকশন রিয়াকশন এই পর্যন্তই থাকছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ ডিজিটাল, এবং কমেন্ট করবেন,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।